ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ মানুষ আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া লেবানন সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৪,২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আনা হয় ৩০৩ জনকে। ইরানের হামলায় এখনো পর্যন্ত ১৬ ইসরায়েলি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আরাদ শহরে আহত হয়েছেন কমপক্ষে ১১৬ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অন্যদিকে দিবোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন আরও ৬৪ জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। রবিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯২%ই আকাশে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে। তাদের সফলতার হার প্রায় ৯২%। যুদ্ধ শেষ করার জন্য ৬টি শর্ত দিয়েছে ইরান। এগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয় বলে দাবি করেছে দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান আগে থেকেই প্রস্তুতকৃত একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আগ্রাসনকারীদের শাস্তি দেওয়া অব্যাহত থাকবে যতক্ষণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি বড় শিক্ষা দেয়া না যায়। ভবিষ্যতে কোনো যুদ্ধ না জড়ানোর নিশ্চয়তা, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানকে ক্ষতিপূরণ দেয়া সহ সব শর্ত পূরণ করতে হবে প্রতিপক্ষকে। ইরান বলছে, এসব শর্তই একটি নতুন আইনি ও কৌশলগত কাঠামোর অংশ, যা পূরণ হলেই কেবল যুদ্ধ শেষের পথ তৈরি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়, রবিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। এছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে সেগুলোকেও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে ইসরায়েলকে সমর্থনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্ব নেতাদের কেন যোগ দেওয়া উচিত তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপ সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলছে। তিনি বলেন, ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হবার। কেউ কেউ সেই পথে হাঁটতে শুরু করেছেন, তবে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো মানব সভ্যতার জন্য একটি কলঙ্ক বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। একই সাথে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আবারও ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেন, এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষের দুর্দশার মুখে চুপ থাকা যায় না। তাদের যা কষ্ট দিচ্ছে তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে। পোপ লিও জানান, তিনি মধ্যপ্রাচ্য ও সহিংসতা বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি দেখে হতাশ। তিনি দৃঢ়ভাবে আবেদন জানান, সবাই যেন প্রার্থনায় অবিচল থাকে, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।
ইরানের যুদ্ধের দশম দিনে বাহরাইনে বিস্ফোরণ, ইরানি ড্রোন ঘটায়নি। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কারণে ওই বিস্ফোরণ হয়। গবেষকদের এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে। গত 9 মার্চ ভোর রাতের ওই বিস্ফোরণে শিশুসহ 32 জন আহত হওয়া ছাড়াও বাড়িঘর ভেঙে পড়েছিল। এই হামলার জন্য বাহরাইন এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইরানের ড্রোনকে দায়ী করেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ডের ভাষ্য ছিল, ইরানের ড্রোন বাহরাইনের আবাসিক এলাকায় আঘাত এনেছে। রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন সরকার শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে যে সিতরা দ্বীপে মাহাজ্জা এলাকায় বিস্ফোরণের ঘটনা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারির ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছিল। তবে এক বিবৃতিতে বাহরাইন সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছে, যার ফলে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। লেবাননে চলমান সংঘাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজধানী বৈরুতে বহু স্কুল, কমিউনিটি সেন্টার ও খালি ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবীরা হাজার হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত করতে হিমশিম খাচ্ছেন। সাম্প্রতিক সংঘাতের জেরে দেশজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 লাখেরও বেশি ছাড়িয়েছে বলে জানিয়েছে সরকার। নাহিদা রিন্থি রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে মানবিক সংকট দেখা দিয়েছে। লেবাননে চলমান সংঘাতের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার খোঁজে আশ্রয় নিচ্ছেন অস্থায়ী শেল্টারে। রাজধানী বৈরুতে বহু স্কুল, কমিউনিটি সেন্টার এবং খালি ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষদের জন্য খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা নিশ্চিতে দিনরাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, ফলে প্রতিদিনই বাড়ছে কষ্ট ও অনিশ্চয়তা। অবশ্যই আমি বাস্তুচ্যুত, আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খুবই কঠিন। আমি বলতে চাচ্ছি, আমরা যে কষ্ট অনুভব করছি তা আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। তবে এটি খুবই কঠিন, নিজের বাড়ি ছেড়ে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এরই মধ্যে 10 লাখ ছাড়িয়েছে। এদিকে ইসরায়েল সতর্ক করেছে, তাদের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবানন থেকে বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরার সুযোগ দেওয়া হবে না। আশা করি আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো, ইসরায়েলি শত্রুদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারবো এবং আমাদের জমিগুলো ফিরে পাবো। এই সতর্ক বার্তার মধ্যেই ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকায় অভিযান জোরদার করেছে হিজবুল্লাহর বিরুদ্ধে। দক্ষিণ লেবাননের নতুন নতুন এলাকায় সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে, ফলে আরও মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতি না হলে এই সংকট আরও গভীর হবে এবং অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। আর সাধারণ মানুষেরও দুর্ভোগ ক্রমাগত বেড়েই চলেছে। নাহিদা রিন্থি, ৭১। মার্কিন তেল অবরোধের মুখে তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে কিউবা। যুক্তরাষ্ট্রের তেল অবরোধ এবং জরাজীর্ণ অবকাঠামোর সংকটের মধ্যে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি অচল হয়ে পড়ে। এ নিয়ে চলতি মার্চ মাসে দেশটিতে তৃতীয়বারের মতো দেশব্যাপী ব্ল্যাকআউট হলো। কিউবান ইলেকট্রনিক ইউনিয়ন জানায়, নুয়েভিতাস তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি উৎপাদন ইউনিট বিকল হয়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল সচল রাখতে মাইক্রো আইল্যান্ড জেনারেটর ইউনিটগুলো চালু করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরনো অবকাঠামোর কারণে গত 2 বছরে কিউবায় বিদ্যুৎ বিপর্যয় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই অবকাঠামোগত সমস্যার সাথে যোগ হয়েছে জ্বালানি সংকট। এতে প্রতিদিন 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এতে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানিয়েছে প্রস্তাব উত্থাপনকারী গ্রেগ ল্যান্ডসম্যান। ওরিসুল ইসলামের রিপোর্ট। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শুক্রবার প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করেন পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, তখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার ছিল। নথিপত্রে প্রমাণিত যে পশ্চিম পাকিস্তান কর্মকর্তাদের মধ্যে প্রবল বাঙালি বিদ্বেষ বিদ্যমান ছিল এবং তারা বাঙালিদের নিচু জাতের মানুষ মনে করতেন। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা ভেস্তে যায়। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। ওই রাতে গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে, আর শুরু হয় বাঙালিদের উপর নির্মম দমনপীড়ন। দীর্ঘ 9 মাস ধরে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হন এবং 2 লাখেরও বেশি নারী ধর্ষণের শিকার হন বলেও উল্লেখ করা হয় প্রস্তাবটিতে। এতে আরও উল্লেখ করা হয় 1971 সালের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনেও এই নৃশংসতার প্রমাণ উঠে আসে। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার লেখায় জেনোসাইড শব্দটি ব্যবহার করেন। ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড সিলেক্টিভ জেনোসাইড উল্লেখ করে ওয়াশিংটনে বার্তা পাঠান, যা পরে ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি পায়। মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির প্রতিবেদনেও গণহত্যার বিস্তারিত বিবরণ উঠে আসে। এছাড়া হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ ও বাস্তুচ্যুত করার বিষয়ে অকাট্য প্রমাণ থাকার উল্লেখ করা হয় প্রস্তাবে। জাতিসংঘের গণহত্যা সনদের সংজ্ঞা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই গণহত্যার আওতায় পড়ে। প্রস্তাবে আরও বলা হয়, ইতিহাসের এই নির্মম অধ্যায়কে স্মরণ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানো জরুরি। এজন্য 1971 সালের এই নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে। অরিসুল ইসলাম, 71। বসন্ত এসে গেছে, আর তার রং, সুবাস ও সৌন্দর্য ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে। চীনের ঝেজিয়াং প্রদেশে চেরি গাছের হাজার হাজার ফুল ভ্যালিকে স্বপ্নের মতো রঙে রাঙাচ্ছে। রাশিয়ার সোচিতে ম্যাগনোলিয়ার মনোমুগ্ধকর ফুল শুধু কয়েকদিনের জন্য ফুটে থাকে, কিন্তু তাতেও প্রকৃতির জাদু ফুটে উঠেছে। আর স্পেনের কাতালোনিয়ার আইতোনার পিচ বাগান মুগ্ধ করছে লাখো দর্শনার্থীকে, যেখানে প্রকৃতির রং আর শান্ত পরিবেশ মিলে বসন্তকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বিশ্বের অনেক শহরের মতো চেরি ফুল তার মুগ্ধতা ছড়াচ্ছে চীনে। ঝেজিং প্রদেশের টংপু ফিনিক্স চেরি ব্লসম ভ্যালিতে শোভা পাচ্ছে গোলাপি আর সাদা রঙের অপরূপে ফুল। বসন্তের আগমনী বার্তা বয়ে নিয়ে এসেছে চেরি ফুল। আমি আগে অনেক শহরে চেরি ব্লসম দেখেছি, কিন্তু এখানে অনুভূতি একদমই ভিন্ন। পরিবেশটা খুব শান্ত আর প্রশান্তির, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে পা রেখেছি। ফুলে ভরে উঠেছে চেরি ব্লসম ভ্যালির 13,000-এর বেশি চেরি গাছ। ফুলে ঢাকা গাছের মধ্যে লুকানো রয়েছে ছোট কফি শপ এবং খেলার মাঠ, যা দর্শনার্থীদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ আশা করছেন ফুলের এই সময়টি আরও বেশি পর্যটককে আকর্ষণ করবে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভ্যালিতে আসছেন সারা দেশের প্রকৃতিপ্রেমীরা। সীমান্তের হাজারো কিলোমিটার দূরে রাশিয়ার সোচি শহরেও বসন্তের রং লেগেছে। আর্কবোরেটামে ফুলে ফুলে ভরে গেছে ম্যাগনোলিয়া গাছ। উজ্জ্বল লাল কিনোমিলিস ফুলগুলো যেন পুরো পার্কে রঙের ঝলক ছড়াচ্ছে। সোচিতে ম্যাগনোলিয়া ফুল শুধু কয়েকদিনের জন্য ফোটে। প্রায় 20 প্রজাতির গাছ রয়েছে এখানে। দারুণ এক মনোমুগ্ধকর আবহ তৈরি করেছে এই ফুল। দীর্ঘদিন ধরে খারাপ আবহাওয়ার পর আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। চারপাশ ফুলে ভরা, মনে হচ্ছে জীবন যেন নতুন রঙে রাঙানো হয়েছে। বসন্তকে স্বাগত জানাচ্ছে স্পেনের কাতালোনিয়ায় আইতোনা শহরও। শহর জুড়ে বিস্তৃত পিচ বাগান ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ফুলে ভরে যায়। আর এই চমৎকার দৃশ্য প্রতি বছর আকর্ষণ করে লাখো দর্শনার্থীকে। পর্যটকদের আরও আকর্ষণের জন্য ফ্রুটুরিজম প্রকল্প চালু করেছে স্থানীয় সরকার। ইউরোপ এবং এশিয়ার পর্যটকরা এখানে এসে বসন্তের এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।
এটা অসাধারণ একটা অনুভূতি। গাছ এবং তাদের প্রজাতি সম্পর্কে জানা যায়। খুব ভালো লাগছে। চীন হোক বা রাশিয়া, স্পেন হোক বা অন্য কোনো শহর, বসন্ত এসেছে পূর্ণ রঙে। জীবনকে মোহময় করে তুলেছে তার অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর সুবাস আর জাদুকরী নানা মুহূর্ত দিয়ে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।